আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একটি অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যগুলো তুলে ধরতে চাই এই কারণে যে আমরা অনেকেই এর থেকে দেশের ভবিষ্যৎ রাজনীতি, অদূর ভবিষ্যতের রাজনীতির জন্য একটা স্পষ্ট ইঙ্গিত পেতে পারি। আবার পাশাপাশি কোনো কোনো বক্তব্যে অনেক প্রশ্ন উত্থাপন হতে পারে অনেকের কাছেই। তিনি কি বলছেন? তিনি বলছেন যে জাতিকে বিভক্ত করে কোনোভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে দ্বিধা বিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চায় না, দ্বিধা বিভক্ত করে এগিয়ে নেওয়া যায় না, আর তিনিও এইভাবে এগিয়ে নিতে চান না। চমৎকার কথা। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মাঝে অনেকেরই আশা জাগতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের বিভক্তি তিনি চান না, কোন ধরনের বিভক্তি থেকে তিনি দূরে থাকার কথা বলছেন। ঐক্য বলতে তিনি কি স্বাধীনতার বিরোধীদের সঙ্গে একসাথে পথ চলার কথা বললেন, নাকি আওয়ামী লীগের বিষয়ে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করলেন, কোনো বিশেষ ইঙ্গিত দিলেন? এই যে শেষের যে প্রশ্নটি আওয়ামী লীগের বিষয়ে উত্থাপন করলাম, এই প্রশ্নটির সপক্ষে একটা উত্তর হয়তো তার নিজের বক্তব্যের মধ্যেই থাকতে পারে। আমরা একটু মেলানোর চেষ্টা করি। তিনি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে তার অর্থ এই নয় যে কাউকে বঞ্চিত করা হবে। আবার তিনি বলছেন প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিয়মতান্ত্রিক বিচারের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে আমরা ধরে নিতে পারি খুব সহজ সরলভাবে, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সবার প্রতি তিনি সম্মান জানাতে চান। আবার আওয়ামী লীগের প্রতিও তিনি অবিচার করতে চান না। এই তো মোটা দাগে আসে, নাকি অন্য কিছু? আবার হয়তো কেউ কেউ বলবে যেগুলো স্রেফ কথার কথা, তাও হতে পারে। তিনি এই কথাগুলো বলছিলেন শনিবার রাজধানীতে জুলাই আন্দোলনে নিহতদের একটা স্মরণ সভায়। আমি বারবার একটা কথা বলি, এই দেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির বিকল্প কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারেনি, যদিও সেটি খুব দরকার মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অবিচল থেকে নিয়মতান্ত্রিক রাজনীতি করার জন্য। কিন্তু এখনো তো সেটি আমাদের মাঝে এমন কিছু জন্ম নেয়নি। সংসদে যে ঐক্যের সুর বাজছে এমন কথা যারা দাবি করছেন, আমার মনে হয় তারা দিনের ঘুমে বিভোর রয়েছেন। এই যে কথিত ঐক্য, আমার কাছে স্রেফ নাটক বলে মনে হয়। স্পষ্ট করে বলি, স্রেফ নাটক বলে মনে হচ্ছে। আমরা সংসদ প্রাণবন্ত দেখতে চাই। দেশের নানান ধরনের অসঙ্গতি, অনিয়ম, দেশের অনেক ধরনের সংকটকে কেন্দ্র করে প্রাণবন্ত আলোচনা হবে, সম্মান প্রদর্শন করে একে অন্যের প্রতি সমালোচনা হবে, এই তো। কিন্তু সেটি আমরা ক্ষেত্র বিষয়ে দেখছি, ক্ষেত্র বিষয়ে দেখছি না। সেখানে এই প্রশ্ন। যাই হোক, এখন কি কারণে বলছিলাম যে যে ঐক্য আমরা আপাত দৃষ্টিতে দেখছি সেটি অনেকের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। বিএনপির কবর রচনা করা হবে, এতে করে স্বাধীনতা বিরোধী শক্তিকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে এই শক্তিটি অনেক বেশি এই মুহূর্তে কানেক্টেড, আরো বেশি তারা কানেকশন তৈরি করবে। দেখুন, বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে, অনেক ধরনের অপকর্মের দৃষ্টান্তও রয়েছে, এটা সত্য কথা। কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে এই দুই দলের সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ না থাকলে, স্পষ্ট করে বলি, আমার যেটি মনে হয় আরেকটি সরকার অপেক্ষা করছে। এ কথাও আমি আগে একাধিকবার বলেছি। প্রধানমন্ত্রী বলছেন যে স্বৈরাচারী সরকার যেভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে মানুষের উপরে অবিচার করেছে, সেই পথ অনুসরণ করা যাবে না। গুড। আমরা তো বলি যে আওয়ামী লীগের যে 15.5 বছরের শাসন, তাতে অনেক ধরনের উন্নয়ন ছিল, অনেক ধরনের ভালো কাজ ছিল নিঃসন্দেহে। আবার আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের পথে হাঁটছিল, আনডাউটেডলি এটুকু আমাদেরকে বলতে হবে। কিন্তু সেই আওয়ামী লীগের সমালোচনা যেখান থেকে প্রধানমন্ত্রী ইঙ্গিত করছেন, সেই পথেই কি এখনো এগিয়ে যাওয়া হচ্ছে না?
আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের পথে হাঁটছিল, তার বড় প্রমাণ হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। কারোর তো কোনো দ্বিমত থাকতে পারে না এই জায়গাটিতে, আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু যে অবিচারের কথা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বললেন তার প্রমাণকে আমরা দেখতে পাচ্ছি। বিচার ব্যবস্থা কিভাবে চলছে এখন সেই সরকারের নির্দেশে সাংবাদিক মুজাম্মেল বাবুর, সাংবাদিক ফারজান রূপার, শাকিল আহমেদ, বিচারপতি খায়রুল হক সহ আরো অসংখ্য অসংখ্য মানুষের যে কারাগারে আটকে থাকা বছরের পর বছর, এবং কারাগারে আটকে রাখতে এখনো পর্যন্ত একের পর এক নতুন নতুন হাস্যকর মামলায় তাদেরকে জড়ানো হচ্ছে, এটি সুষ্ঠু বিচারের সংস্কৃতি না বিচারহীনতার সংস্কৃতি? অতএব প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলো আমরা কেবল গতানুগতিক রাজনৈতিক বক্তব্য, চটকদার, জনতুষ্টিপূর্ণ, মুখরোচক, গাল ভরা বলি হিসেবে ধরব, নাকি তার ভিতর থেকে, তার বক্তব্যের ভিতর থেকে ভিন্ন কোনো ইঙ্গিত পাওয়ার চেষ্টা করব? এটি যার যার অ্যানালাইসিসের বিষয় নিঃসন্দেহে। তবে তারেক রহমান দেশের মাটিতে পা দিয়েই প্রকাশ্যে তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আমার মাঝে মধ্যে মনে হয় যে তার হয়তো প্ল্যান এটি যে তিনি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চান, কিন্তু পেছন থেকে টেনে ধরছে কেউ ভীষণ বেগে। কেন এই কথা বলছি? তিনি যে বক্তব্যটি দিলেন, যদি সেখান থেকে আমরা আওয়ামী লীগের প্রতি একটা ইতিবাচক ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করি, তার বিপরীতে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আমরা কিভাবে ধরবো সেই প্রশ্নটি ওঠে যায়। ওই একই মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন যে শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দিল্লিতে এই দলের দাফন সম্পন্ন হয়েছে। খুবই কাব্যিক চমৎকার কথা হতে পারে। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হয়ে থাকলে আমরা তার বিচার অবশ্যই চাই। আইন সংশোধন করা হয়েছে, দল হিসেবে যে কোনো সংগঠনকে সন্ত্রাসী অভিযোগে বিচার করা যাবে, ভালো কথা। কিন্তু যুদ্ধাপরাধীদের দলকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের বিচার করবেন, নিষিদ্ধ করে রাখা হবে, বিষয়টা অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে। আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট। সেই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সবকিছু চলছে কিনা। তবে এটুকু বলে রাখি, আমার যেটি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার সম্ভাবনা, আওয়ামী লীগের বিচারও সম্ভবত করা সম্ভব হবে না। এগুলো বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ কোনো মহলকে খুশি রাখার জন্য আমাদের মন্ত্রী এই ধরনের শব্দ চয়ন করতেই পারেন। জানি না যে তাদের মনে কি আছে। তবে যদি সত্যই সালাউদ্দিন আহমেদের বক্তব্য সরকার অনুসরণ করে থাকে, তবে আমার মনে হয় বিএনপির জন্য বিএনপি কবর খুঁড়তে যাচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। প্রফেসর ইউনূসের আমলে এই উদাহরণ আমরা বহুবার দেখেছি। মামলা হয়েছে, মামলা যার নামে হয়েছে সে হয়তো বেঁচেই নেই। আবার জুলাই যোদ্ধা হয়েছে, সে জুলাই যোদ্ধা হয়েছে, মারা গেছে 5 তারিখের অনেক পরে হাসপাতালে অন্য একটা ব্রেন টিউমারে হয়তো মারা গেছে, সে জুলাই যোদ্ধা হয়েছে এবং জুলাই শহীদের গেজেটে তার নাম এসেছে, বেতন ভাতা সহ সুযোগ সুবিধা বহু কিছু গ্রহণ করেছে। আবার এমন ইন্টারেস্টিং ঘটনাও আমরা দেখেছি যে জুলাই যোদ্ধার বাবা সরকারের কাছ থেকে অনেক অনুদান নিয়েছেন, নিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে যে তার মাকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছেন। এরকম মজার মজার ঘটনা আমরা প্রফেসর ইউনূসের আমল থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত দেখেছি। এবার বরিশালে একটা হাস্যকর খবর ঘটেছে, সেটা সামনে এসেছে গণমাধ্যমে, প্রথম আলোর রিপোর্টে উঠে এসেছে। সেটা হচ্ছে যে এই যে মামলাবাজিটা প্রফেসর ইউনূসের আমলে শুরু হয়েছে, সেই মামলাবাজির ধারাবাহিকতা খুব একটা যে কমেছে সেটা তো নয়। দেখা গেছে যে একটা মামলা, সেখানে যাদের নামে মামলা করা হয়েছে তাদের 4 জন বেঁচেই নেই, মৃত মানুষ। তো মৃত মানুষের নামেও বাংলাদেশে মামলা হচ্ছে।
এর চাইতে হাস্যকর এবং মানে পুলিশ প্রশাসন, আইন আদালত এই ব্যাপারগুলোকে এতটা বালখেল্য, এতটা হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নেমে যেতে বসেছে। কি হলো বরিশালে, চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বরিশালের কাণ্ড। বরিশালে যে কাণ্ড হয়েছে সেই কাণ্ড একদিক থেকে কষ্ট বেদনার খবর, অন্য দিক থেকে হাস্যকর খবর। কারণ একজন মানে মৃত মানুষের নামে আপনি মামলা দেবেন, এর চাইতে কলঙ্কজনক ঘটনা কি আর হতে পারে? সেই ঘটনা ঘটেছে এবং ঘটছে, বারবার ঘটছে। ইউনূসের আমলে আমরা বারবার এই ঘটনা দেখেছি। এই ঘটনাটা কবেকার চলুন একটু জেনে দেখি কি বলছে প্রথম আলো। শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বরিশালে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের মৃত 4 নেতা আসামি, তালিকা নিয়ে প্রশ্ন। এই মামলাবাজি তো চলেই আসছে। প্রফেসর ইউনূসের আমলে হাজার হাজার এই মামলার ব্যবসা, এটা তো ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল যে মামলায় নাম ঢোকানো টাকা ইনকামের একটা নতুন পথ হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস রাইট হ্যান্ড আইনমন্ত্রী আসিফ নজরুল স্বীকার করতে বাধ্যও হয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে। কি বলা হচ্ছে এখানে? বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ, মিছিল ও ককটেল পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 248 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলার আসামির তালিকায় মারা যাওয়া 4 নেতার নাম অন্তর্ভুক্ত হওয়ায় অভিযোগের সত্যতা ও মামলার তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। যে মামলায় আপনি 4 জন মৃত ব্যক্তির নাম দিচ্ছেন, সেই মামলাটা যে ভুয়া মামলা সেটা তো খুব সহজেই বোঝা যায়। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মারজুক আবদুল্লাহ নামের এক যুবকের দায়ের করা নালিশি মামলায় গত বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটেছে। অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা গত 10 জুন, 16 জুন ও 22 জুন সড়ক অবরোধ, মিছিল ও বোমা বিস্ফোরণের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করেছেন। কোথায় বোমা বিস্ফোরণ হলো এরকম খবর তো আমরা গণমাধ্যমে দেখলাম না, তাহলে বোমা কোত্থেকে আসলো? এরপরে বলা হচ্ছে যে বিচারক SM শরীয়তুল্লাহ অভিযোগ আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। খুবই ভালো। মামলার বাদী মারজুক আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সমন্বয়ক। তথ্যটা একেবারে পুরোপুরি ফাঁস হয়ে গেল এই পরিচয়টা জানার মাধ্যমে, যে মামলাবাজটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক সমন্বয়ক। খুবই পরিষ্কার ব্যাপারটা যে ইউনূসীয় যুগে এই মামলা বাণিজ্যগুলো কারা করেছে, কারা নিজেদের পকেট ভারী করেছে। তিনি বরিশাল নগরীর 10 নম্বর ওয়ার্ডের ক্লাব রোড এলাকার বাসিন্দা। আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার জানান, মামলায় অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন, হত্যার হুমকি সহ নানা অভিযোগ আনা হয়েছে। হত্যার মামলার আসামিদের মধ্যে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। সাদিক আবদুল্লাহ দেশের বাইরে পালিয়ে আছেন, তার নাম এখানে এই গত 10 জন, 16 জন, 20 জন, 22 জন মিছিল হয়েছে, অস্ত্র বিস্ফোরক, বোমা বিস্ফোরণ, এই কাজগুলো হয়েছে, সেখানে সাদিক আবদুল্লাহ হচ্ছে আসামি। খুবই ভালো একটা ব্যাপার। বরিশাল 5 সদর আসনের সংসদ সদস্য জেবুন্নাসা আফরোজ, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান AKM জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জিয়াউর রহমান ও রফিকুল ইসলাম। এছাড়া আসামির তালিকায় রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার রেজাউর রহমান, 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক হুমায়ুন, 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ, 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হাওলাদার। আদালত সূত্রে জানা যায়, মামলার 212 নম্বর আসামি খন্দকার রেজাউর রহমান 2022 সালের 22 জানুয়ারি মারা যান। আজকে থেকে 4 বছর আগে, 4 বছরের বেশি, 4.5 বছর আগে তিনি মারা যান। কিন্তু মামলায় অভিযোগ করা হয়েছে তিনি 10 জুন নগরীর গাড়িয়ারপাড় এলাকায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলে অংশ নিয়ে সড়কে হাত বোমা নিক্ষেপ করেছেন।
কবর থেকে উঠে এসে হাত বোমা মেরেছেন তিনি। খুবই শক্তিমান, পাওয়ারফুল, মানে শক্তিমান সিনেমায় তাকে অভিনয়ও করানো যেতে পারে বোধহয়। একইভাবে 198 নম্বর আসামি আবুল ফারুক হুমায়ুন 2023 সালের 25 মার্চ তিনিও 3 বছরের বেশি সময় আগে মারা গেছেন। তার বিরুদ্ধে 10 জনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। 225 নম্বর আসামি এইচ.এম. হাফিজুর রশিদ 2021 সালে, আজকে থেকে 5 বছর আগে 19 অক্টোবর, এবং 195 নম্বর আসামি মোহাম্মদ আলী হাওলাদার একই বছরের 2021 সালের 26 জুলাই মারা গেছেন। কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর আগে মারা গেছেন। অথচ তাদের বিরুদ্ধেও ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়েছে। মানে তারা 4 জনই কবর থেকে উঠে এসেছেন, উঠে ককটেল মেরেছেন। ককটেল এবং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যিনি, তার সম্ভবত শরীরের কোনো সেন্সিটিভ অংশে ককটেলটা মেরেছেন কবর থেকে উঠে এসে, সেই কারণে তিনি এই মৃত ব্যক্তিদের নাম দিয়েছেন। এবং তিনি হয়তো এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে ফ্যাসিস্টের এত শক্তি যে কবর থেকে উঠে এসে আমাদেরকে ককটেল মারছে। ককটেলটা কোথায় মারছে সেটা জানলে বোধহয় ভালো হতো। এই মানে বরিশাল সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খান বলেছেন, মারজুক নামের যে ব্যক্তি মামলা করেছেন তাকে বরিশালের সবাই মামলা ব্যবসায়ী হিসেবে চেনেন। এর আগেও তিনি একটি মামলা করেছিলেন। এই মামলা যে ভিত্তিহীন তার সবচেয়ে বড় প্রমাণ, 4 জন মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে। যারা মারা গেছেন তাদের প্রত্যেকের জানাজায় আমি উপস্থিত ছিলাম। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেছেন, এই 4 জন অনেক আগেই মারা গেছেন। এছাড়া মামলার বাদী আসামি করার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে চাঁদাও তুলেছেন। খুবই ভালো। এই ব্যবসাটা প্রফেসর ইউনূসের আমলে দেদারসে তারা করেছে। এখনও তারা ভয় পাচ্ছে না যখন বিএনপি সরকার ক্ষমতায়। এ বিষয়ে মারজুক আবদুল্লার সঙ্গে ফোনে, হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। 2025 সালের 14 মে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু সহ 247 জনের নামে জুলাইয়ের মামলা করেছিলেন এই মারজুক। সেই সময় তার বিরুদ্ধে আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই সংবাদ সম্মেলন করে তখন তার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগও করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তার পদ স্থগিত করেছিল সংগঠনটির জেলা কমিটি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার ইতিহাস তো ওই মামলার ব্যবসা করা। এখন যদি একটা মামলায় ধরেন 250 আসামি করলো, এর আগে 247 জনকে আসামি করেছিল, তো 500 জনের নাম যদি অ্যাড করা যায়, 500 জনের আপনি 200 জন বাদ দেন, 200 জনকে ধরাছোঁয়ার বাইরে, 300 জন মানুষকে যদি সে ফোন দিয়ে বলে যে তোমার নাম কেটে দেব, 5 লাখ টাকা দিতে হবে, তাহলে কত টাকা হয়? এই টাকার জোরেই তো আজকে 1 বছর আগে যে ফকিন্নির বাচ্চা ছিল সে আজকে প্রাডো গাড়িতে চড়ছে বলে আমরা দৃশ্যমান সমাজে দেখছি স্বচক্ষে। এবং এটাই আমাদের অর্জন যে একটা ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেলাম, যেখানে মামলার ব্যবসা করার জন্য মৃত মানুষের নামও ঢুকাচ্ছে ওরা। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।